বিসমিল্লাহির রহমানির রহিম। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ডক্টর ফয়েজ আহমেদ তৈয়ব, বিশেষ অতিথি আমার শ্রদ্ধা কুমিল্লা নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউশন অ্যাডভোকেট বদিউল আলম সুজন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন ডক্টর ওমর ফয়সাল ব্যাংক এশিয়া, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন আমাদের মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শাহিনুল আলম ও মনোহরগঞ্জ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, আমার সামনে মনোহরগঞ্জ অঞ্চলের বিভিন্ন ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের পাশে থেকে মনোহরগঞ্জ প্রান্তিক জনগোষ্ঠীর এই যে সমস্যা দূর করার জন্য তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমি কিছুদিন পূর্বে ঘোষণা দিয়েছিলাম যে মনোহরগঞ্জকে আমরা পৌরসভা করতে চাই। এখন আমি একাও ঘোষণা দিতে চাই না, আমি চাচ্ছি মনোহরগঞ্জে যারা আমার সাথে এখন আছেন আপনারা সবাইকে নিয়ে আমরা মনোহরগঞ্জ পৌরসভা করতে চাই। মনোহরগঞ্জকে পৌরসভা করার জন্য যেখানে যেখানে যাওয়ার দরকার প্রশাসনের সকল প্রশাসনের কাছে গিয়ে আমরা আমাদের দাবি উপস্থাপন করে এই মনোহরগঞ্জকে আমরা পৌরসভা বাস্তবায়ন করব। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মঞ্চে এত গুণীজন আছেন, প্রত্যেকে অ্যাড্রেস করতে গেলে আমার 3 মিনিট সময় বরাদ্দ নষ্ট হয়ে যাবে। সকলকে যথাযথ সম্মানের আসনে রেখেই আমার কথা শুরু করছি। আজকে আমরা স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আজকে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম এই মহতী আয়োজনে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে সম্পৃক্ত করেছে, সেজন্য মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। লাকসাম মনোহরগঞ্জের আপামর জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের লাকসাম মনোহরগঞ্জের অন্যতম কৃতি সন্তান জনাব জসিমউদ্দিন সিআইপি নির্বাচিত হয়েছেন, সেজন্য সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সম্মানিত ভাইরাম, জসিম বয়সে আমাদের অনেক ছোট, বয়স দিয়ে অনেক কিছুই হয় না। তার কাজ, তার মেধা, তার যোগ্যতা, আজকে তিনি বাংলাদেশে কমার্শিয়ালি যাদেরকে কাউন্ট করা হয় তাদের কাতারে পৌঁছে গেছেন, সেজন্য আবারও ধন্যবাদ জানাই। একটা করতালি আশা করছি। সম্পদ অনেকেরই থাকে, টাকা অনেকেরই থাকে। আমি একটু খারাপ ভাষায় বলি আর কি, এটা এখানে বলা যাবে না, এখানে প্রফেসর আছেন। টাকা অনেকেরই থাকে, খরচ করে কতজন এটা খুব স্বাভাবিক না। আমাদের সমাজে অত্যন্ত, আমি লো ক্লাস বলবো না, যারা অড জব করে, যারা খুব ছোট কাজ করে, তারাও কিন্তু টাকা ইনকাম করে, ঠিক কিনা? আমি কি বুঝতে পারছি? অড জব বলতে যা বুঝায় আর কি, তারাও টাকা ইনকাম করে, আমরাও করি, জসিমও করে, আপনারাও করেন। কিন্তু আমার অর্থে মানুষের একটি অধিকার আছে, এই চেতনাবোধ কতজনের থাকে? আমার সম্পদের মানুষের একটি হক আছে, এই চেতনাবোধ কতজনের থাকে? যদি এই চেতনাবোধ না থাকে তাহলে আসলে আমি মানুষ হতে পারলাম না। কারণ হচ্ছে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, তোমাকে শ্রেষ্ঠ হিসাবে, জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে, তুমি মানুষের কল্যাণ করবে। ম্যান ফর ম্যান, ম্যান ফর হিউম্যান। কোরআন বলেছে অনেক আগে, কবিরা বলেছে অনেক পরে, আপনার বিব্রত রহিতে আসি নাই কেউ অবনী পরে, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলে দাও, তার চেয়ে সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। অর্থ খরচ করার মধ্যে যদি তৃপ্তি এবং আনন্দ পাওয়া না যায়, তাহলে অর্থ খরচ করা যায় না। আমরা মনে করি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মানুষের পেছনে অর্থ খরচ করে সেই স্বর্গীয় তৃপ্তি অনুভব করছেন বলে আমি মনে করি। আমরা তাদের এই দান সাদাকা, মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ, এই উদ্যোগে যাতে আল্লাহ কবুল করেন, এর বিনিময়ে যাতে আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন, সেই দোয়া করি। দাউদ আলাইহিস সালামের যুগে একজন মানুষ সারা জীবনে একটি ন্যাক কাজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি ন্যাক কাজ করার কারণে ওই লোকটিকে জান্নাতে দিয়ে দেওয়া হলো। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, একটি মাত্র ভালো কাজ? বলে একটি ভালো কাজ। সে ভালো কাজটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই ভালো কাজটি হচ্ছে তিনি সব সময় মানুষের কল্যাণ চিন্তা করতেন, মানুষকে সহযোগিতার চিন্তা করতেন। তার ভিতরে একটা পেরেশানি ছিল যে কিভাবে মানুষের উপকার করা যায়। এই পেরেশানি আল্লাহর দরবারে পছন্দ হয়েছেন, আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করে দিয়েছেন।
একটা হাদিসে আছে একজন বৃদ্ধ হাঁটছে, হাঁটার সময় তার হাত থেকে হাতের লাঠিটা পড়ে গিয়েছে। আপনি দৌড়ে গেলেন তার লাঠিটা তুলে দেওয়ার জন্য। বৃদ্ধ নিজ দায়িত্বেই আপনি যাওয়ার আগেই লাঠিটা তুলে নিয়েছে। এই যে আপনি বৃদ্ধকে সহযোগিতা করার যে পেরেশানিটা আপনি দেখালেন, এই পেরেশানিটাকে বলা হয়েছে 10 বছরের এতেকাফের সওয়াব দেওয়া হবে। আশা করি আমাদের দান, অনুদান, সহযোগিতা এগুলোর উত্তম বিনিময় আল্লাহ দান করবেন। সেজন্য মনোরঞ্জন উন্নয়ন ফোরামকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের পরিকল্পনা, এখানে শিক্ষাবিদ পরিকল্পনা দিয়েছেন, আমি সে লাইনে কথা বলতে চাই না। আমরা আসলে, আমাদের ওসি সাহেব এখানে আছেন, আমাদের নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, এই সমাজটি পরিবর্তন করতে হবে। এখানে মাদককে জিরো টলারেন্সে আনতে হবে, এখানে ইফটিজিং বন্ধ করতে হবে, এখানে কিশোর গ্যাংকে নিষিদ্ধ করতে হবে, কিশোর গ্যাংকের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানে আমাদের তরুণ এবং যুব সমাজকে আমাদের মাঠে নামাতে হবে। তাহলে মাদক মুক্ত সমাজ হবে, তাহলে ইফটিজিং মুক্ত সমাজ হবে, তাহলে এই যে কিশোর গ্যাংয়ের যে উৎপাত, সেই উৎপাত থেকে সমাজটি রক্ষা পাবে। আমি আশা করি আমাদের নবাগত অফিসার ইনচার্জ তিনি এই বিষয়ে জিরো টলারেন্স নীতিতে আছেন বলে আমি জেনেছি, এবং আমি বেশ কিছু উদাহরণ ইতিমধ্যে দেখেছি। তিনি চেষ্টা করছেন, কিন্তু এটা কি ওনার পক্ষে, একার পক্ষে সম্ভব? সম্ভব না। আমরা আপনাদের সকলকে এই বিষয়গুলোতে প্রশাসনকে সহযোগিতা করার বিনীত অনুরোধ করছি। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে, বেকারদের হাতে বেকার ভাতার চেয়ে বেকারদের হাতে কাজ তুলে দেওয়ার মানসিকতা আমাদের থাকতে হবে, ঠিক কিনা? আমি মনোরঞ্জন উন্নয়ন ফোরামকে বলবো যে বেকার ভাতা নয়, আপনি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। আপনি সেখানে আমাদের জনশক্তিকে দক্ষ করার চেষ্টা করুন। আমরা অনেককেই চেষ্টা করি, আমরা গাজীপুরের মাদ্রাসায় লোক নিয়োগের জন্য চেষ্টা করলাম, কম্পিউটার অপারেটর নেব, আবেদন করেছে 100 প্রায় 19-20টা আবেদন করেছে, কিন্তু আসলে আমরা উপযুক্ত লোক নিতে পারলাম না। একবার বাতিল করলাম, পরের বার গিয়ে নিতে হলো। তো সেজন্য আমাদের বেকার জনশক্তিকে যদি দক্ষ জনশক্তিতে রূপান্তর করা যায়, তাহলে এটা জনসম্পদে পরিণত হবে। মনোরঞ্জন উন্নয়ন ফোরামকে ছোট্ট করে হলেও এই জাতীয় কোনো কর্মসূচি গ্রহণ করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সর্বশেষ আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি। সম্মানিত অতিথিবৃন্দ এখানে এসেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি বিষয় এখানে অনেকেরই জানা নাই, যারা সিনিয়র আছেন ওনারা জানবেন। আপনাদের একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার। এই যে আপনাদের, আমরা যে ইরিগেশন করি, ভূগর্ভস্থ পানি দিয়ে ইরিগেশন করি না, খালের পানিতে করতে পারেন? পারেন কিনা? কত % মানুষ খালের পানিতে ইরিগেশন করা যায়? করা যায় না। আমরা একটা আন্দোলন শুরু করেছি, ইতিমধ্যে আমরা প্রস্তাবনা জমা দিয়েছি। আমরা হাসনাবাদ থেকে শুরু করে চাটখিল হয়ে আমাদের বিপুলেশ্বর পর্যন্ত যতগুলো খালের মাথা আছে, সেখানে আমরা রাবার ড্যাম বসানোর জন্য আমরা সরকারের কাছে একটা প্রস্তাবনা দিয়েছি। যদি সেখানে রাবার ড্যাম বসানো হয়, নদী এবং খালগুলো সংস্কার হয়, তাহলে আপনাদের এখানে ইরিগেশনের জন্য ভূগর্ভস্থ পানির নিচে আর যাওয়া লাগবে না। আমরা লাকসামে যারা ইরিগেশন করি, অনেকে বলতে পারবেন, আমরা পানিটা কিনে এনে ইরিগেশন করি। আমি বিআরডিবির দায়িত্ব নেওয়ার পরে আমি দেখলাম পানি কিনতে হয়, কেটিসিসি থেকে পানি কিনতে হয়, তারা রাবার ড্যাম করে আমাদের পানি আটকে দিয়েছে। তো সেজন্য আমরা যদি আমাদের পানিটাকে এখানে সংরক্ষণ করে নিতে পারি, তাহলে আমি আর কেটিসিসি এর কাছে আমার পানির জন্য যেতে হচ্ছে না। এই বিষয়টিগুলো প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আছেন, কর্মকর্তা আছেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হলে, এই বিষয়টি একটি আন্দোলনের রূপ দান করলে আমরা এই কাজটি করতে পারবো। এতে কৃষক উপকৃত হবে, পরিবেশ উপকৃত হবে, এবং আমাদের পানির লেয়ার যে নিচে নেমে যাচ্ছে ক্রমান্বয়ে, সেই বিষয়গুলো থেকে আমরা সমাজ পরিবেশকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেয়। আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জ্ঞাপন করছি অ্যাডভোকেট বদিউল আলম সুজনকে। বেশ মূলক বক্তব্য দিয়েছেন এবং জানান দিয়েছেন যে সকল বিষয়গুলো আমাদের জানা আসলেই প্রয়োজন। আমাদের আজকের আয়োজনের অন্যতম বিশেষ অতিথি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, সিইও দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং, হুইল অ্যান্ড ট্রেডিং কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি। এটা একটা মাইন্ড রক্ষণ নিশ্চয়ই বলা যায়। আমরা সকলে একটা করতালি দিই দয়া করে আমাদের। সম্মানিত ভাইরা, যিনি আজকে অনুদান দিচ্ছেন,